রাত প্রায় ৩টে। আমি গিয়েছিলাম রুমে পানি খাইতে, তাই শাল জড়িয়ে রুম থেকে বের হলাম। চারদিকে তাকিয়ে আমি কিছুটা অবাক হলাম, বিশেষ করে যখন শুনলাম কিছু অদ্ভুত আওয়াজ। মনে হলো এই শব্দগুলো চাচির ঘর থেকে আসছে। এটা ছিল আমার চাচার বাড়িতে আসার দ্বিতীয় দিন এবং প্রথমবার রাতে ঘর থেকে বের হলাম। যে আওয়াজ কানে আসলো তাতে হঠাৎ করেই বুক ধড়ফড় করতে লাগল। অদ্ভুত লাগলো এমন আওয়াজ শুনে, কারণ তখন আমার বয়স ছিল মাত্র ১৭ এবং আমি ঠিক বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে। কিছুক্ষণ পর কিছুটা ধারণা পেলাম আর মনটা অস্থির হয়ে উঠল। আমি তাড়াতাড়ি রুমে ফিরে যেতে চাইলাম, কিন্তু সেই সময় একটা অজানা দীর্ঘশ্বাস আমাকে থামিয়ে দিল। আমার বয়সের কারণে সবকিছু বুঝতে একটু কঠিন হচ্ছিল। মনের ভেতরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন এমন হচ্ছে। আমি ভাবলাম একটু উঁকি দিয়ে দেখলে হয়, কিন্তু একই সঙ্গে ভয়ও হচ্ছিল, যদি ধরা পড়ি তাহলে কি হবে। যদি আমার চাচা রাগ করে বাড়ি থেকে বের করে দেন, চাচি কি আর আমাকে থাকতে দিবেন? আমি অনেক কষ্টে বাবার সাথে ঝগড়া করে এখানে এসেছি, তাই আর কিছু করতে চাইনি যা আমাকে বাড়ি থেকে বের করে দেবে বা শহরে ফেরার স্বপ্ন ভেঙে দেবে। ভাবতে ভাবতে নিজের রুমে ফিরে এলাম, কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম সকালটা কেমন হবে। ভোরবেলার রুম থেকে বেরিয়ে চাচির দিকে চোখ পড়ল। তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। তার লম্বা কালো চুলে ভেজা ফোঁটা ঝরছিল, একেবারে যেন কোনো গল্পের দৃশ্য মনে হচ্ছিল। সে স্নান সেরে এসেছে আর তার ভেজা চুলের ফোঁটা ধীরে ধীরে তার শরীর স্পর্শ করে নিচে নামছিল। তার পরনে থাকা নীল শাড়িটি সেই মুহূর্তে যেন আরও বেশি মোহময় হয়ে উঠেছিল। তার চোখে এক অদ্ভুত ঝলক দেখা যাচ্ছিল, যেন এই দিনটি তার জীবনে অন্য সব দিনের চেয়ে আলাদা ছিল। আমি নিজেও জেগেছিলাম, একটু অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবছিলাম আমার চাচা কতটা ভাগ্যবান, তার জীবনের এই পর্যায়েও এমন একজন রূপসী সঙ্গিনী পেয়েছেন। প্রথম যখন তাকে দেখেছিলাম তখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে তিনি আমার চাচি হবেন। তার সঙ্গে চাচার বিয়ে হয়েছিল অনেক বছর আগে, আর এখন আমার চাচির বয়স ছিল প্রায় ৪০ বছর। কিছু ব্যক্তিগত সমস্যার কারণে চাচা গ্রামের বাইরে ছিলেন, কিন্তু সম্প্রতি তারা আবার গ্রামে ফিরেছেন আমাদের সাথে দেখা করতে। চাচা যখন আমাদের জানালেন যে তিনি শহরে বিয়ে করেছেন, তখন তিনি খুব খুশি ছিলেন। পরে যখন চাচিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিলেন, তখন আমরাও খুব আনন্দিত হলাম। বাবা ও চাচার মধ্যে কিছুটা দূরত্ব ছিল, কিন্তু সেই সময় সবাই মিলে বেশ আনন্দ করছিল। চাচা এবং চাচি কয়েকদিন আমাদের সাথে কাটিয়ে শহরে ফিরে যাওয়ার সময় চাচা আমাকে শহরে আসার আমন্ত্রণ জানিয়েছিল। পরীক্ষার পর ছুটি পেয়েই আমি সরাসরি শহরে চলে আসি, তার সেই আমন্ত্রণে সাড়া দিয়ে। কারণ চাচিকে আমার অনেক ভালো লাগত, তাই তার কাছে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল আমার। বাবা প্রথমে চেয়েছিল না যে আমি শহরের পরিবেশে ঢুকি, তাই তিনি আমাকে নিরুৎসাহিত করছিলেন। কিন্তু আমি নিজের ইচ্ছায় শহরে চলে এসেছি। এখানে মাত্র ২ দিন হয়েছে। আমার চাচিকে দেখে একটু হতবাক হয়ে গেলাম, কারণ গ্রামে থাকার সময় তাকে এতটা ভালোভাবে দেখিনি। চাচি ছিলেন খুবই আকর্ষণীয়। তার চলাফেরা ও কথা বলার ভঙ্গি সবই বেশ মুগ্ধ করার মতো। শহরে এসে একই ছাদের নিচে থাকার পর বুঝলাম তিনি সাধারণ কেউ নন, অনেকটা আলাদা এবং বিশেষ। বিয়ের পর তিনি আরও আকর্ষণীয় হয়েছেন। তাকে দেখলে আমার মনটা ভালো হয়ে যেত। কিছু সময় মনে হলো চাচিও হয়তো আমার দিকে তাকিয়ে হালকা মুচকি হেসেছেন, যা আমাকে একটু বিব্রত করেছিল। এমন সময় দরজায় শব্দ হলো।
চাচি আমাকে নাস্তা তৈরি করতে বলছিলেন আর দরজা খুলতে বললেন। দরজা খুলতেই চাচা দাঁড়িয়েছিলেন, মুখে ক্লান্তির ছাপ। তিনি বললেন, রাতে বাইরে ছিলাম, এখন রাতের শিফট শুরু হয়েছে। চাচা জানালেন তিনি কিছুদিন রাতের শিফটে কাজ করবেন এবং তাতে আমাদের সাথে কাটানোর সময় কিছুটা কমবে। তার কথা শুনে একটু খারাপ লাগছিল, কারণ তার অনুপস্থিতির কারণে বাড়ির পরিবেশ কিছুটা বদলে যাচ্ছিল। চাচার কথা মনে করে চাচির দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। সে আমার জন্য নাস্তা তৈরি করছিলেন। আমি ভাবছিলাম এখন থেকে রাতে আমি আর চাচি ছাড়া বাড়িতে কেউ থাকবে। রাতে কিছুটা অস্বস্তি নিয়ে ঘুরছিলাম। চাচা ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরছিল। সব কিছু ঠিক ছিল কিনা বোঝার জন্য আমি চাচার রুমের দিকে কান পাতলাম, কিন্তু কিছুই শোনা গেল না। মনে হলো হয়তো আমি কল্পনা করছিলাম। তারপর ঘুম থেকে উঠে পানি খেতে গেলাম, কিন্তু মনের মধ্যে একটা দ্বিধা কাজ করছিল যে ঘটনা ঘটেছে তা কি সত্যি ছিল। আমার চাচি সবসময় আমার প্রতি আন্তরিক ছিলেন, এমনকি মাঝে মাঝে হাত ধরে আমাকে বাইরে ঘুরিয়ে দেখাতেন। আমার বয়স তখন মাত্র 17, তাই তার এই আচরণ আমাকে কিছুটা বিভ্রান্ত করেছিল। সারাদিন আমাদের ঘোরাফেরা শেষে চাচা যখন কাজে চলে গেলেন, আমি বুঝতে পারছিলাম না কি ভাবতে হবে। তবে চাচার অনুপস্থিতি চাচি একা ছিলেন, যা তাকে অনেকটা অন্যরকম করে তুলছিল। বাবা আমাকে শহরে আসতে বারণ করেছিলেন, কিন্তু আমি চাচার আমন্ত্রণে এখানে চলে এসেছি। চাচির সাথে কাটানো এই সময় আমাকে ভাবিয়ে তুলেছিল, এমন কিছু কি ঘটছে যা আমি পুরোপুরি বুঝতে পারছি না। আমার চাচির সাথে রাতে একা থাকা ঠিক ছিল না, বিশেষ করে যখন আমার চাচা কাজে চলে যেতেন। তখন আমি নিজের রুমে নিজেকে আটকে রাখতাম, কিন্তু মাঝে মাঝে কৌতূহল আমাকে পেয়ে বসত। মনে হতো চাচির রুম থেকে কোনো আওয়াজ আসছে। অনেকক্ষণ নিজেকে সামলানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত আমি আবেগে হার মানলাম এবং চাচির রুমের দরজার কাছে গেলাম। তখন শুনলাম যেন আবারও সেই একই আওয়াজ আসছে। আমি দরজার কাছে কান পাতলাম এবং ভেতর থেকে আসা আওয়াজগুলো শুনতে শুরু করলাম। মনে হচ্ছিল এগুলো আমার মনে আরও বেশি প্রশ্ন তৈরি করছে। আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম এবং নিজের মনকে সামলানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পরে ঠান্ডা লাগায় আমি এক কাপ গরম কিছু খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু শুয়ে শুয়ে ভাবছিলাম চাচির রুমে কার সাথে কথা বলছিলেন, নাকি সেখানে কেউ ছিল না। কারণ চাচা তো কাজে গেছে, তাহলে চাচির ঘরে কে আছে যার সাথে চাচি ঘরে কথা বলছে, নাকি চাচি চাচাকে ধোঁকা দিচ্ছে। মনে প্রশ্ন জাগল। তিনি চাচার না থাকাকালীন নিজের মতো করেই সময় কাটাচ্ছিলেন। যখন তিনি সকালে নাস্তা তৈরি করে নিজের রুমে ফিরে গেলেন, তখনও সব কিছু রহস্যময় লাগছিল। প্রতিদিনই এমন কিছু ঘটছে, আর আমি নিজেকে বারবার প্রশ্ন করছিলাম, চাচা সারা রাত বাইরে কাজ করতেন, আর তখন কি ঘটত তা জানার উপায় ছিল না। তার 1 মাসের নাইট শিফট চলছিল এবং প্রতিটি রাতেই যেন ধাঁধার মতো লাগছিল। আমি লক্ষ্য করা শুরু করলাম দিনে চাচি খুবই ব্যস্ত থাকতেন, তার কাজগুলো খুব দ্রুত শেষ করার চেষ্টা করতেন। মাঝে মাঝে মনে হতো তিনি আমার কাছ থেকে কিছু গোপন করছেন। একদিন আমি দেখলাম স্টোররুমের দরজাটি লক করা। আমি ভাবলাম চাবিটা কোথায় রাখা হয়েছে। ঠিক তখনই চাচিকে স্টোররুমের চাবি নিতে দেখলাম। এতে আমি বেশ অবাক হলাম। এই বিষয়টা আমাকে আরও বেশি কৌতূহলী করে তুলল, কিন্তু আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কি ঘটছে। অবশেষে আমি আর কিছু খুঁজে না পেয়ে ফিরে এলাম। সেই রাতে কিছু ঘটেছিল কি না, কিংবা চাচি আসলে কি করছিলেন, সেটা পরিষ্কারভাবে জানা গেল না, কিন্তু আমার মনের প্রশ্নগুলো থেকেই গেল। আমি জানতে চাইলাম চাচির ঘরে কি চলছে, কারণ পুরো 1 সপ্তাহ ধরে রাতের বেলা একই রকম শব্দ শুনে আসছিলাম। বেশ কষ্ট করে প্রতিটি রাত কাটাতে হচ্ছিল, আর যখন চাচা ছুটিতে ছিলেন তখন সেই শব্দ আর শুনিনি,
বরং সেই রাতে চাচা এবং চাচি দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। চাচার অনুপস্থিতিতে চাচির কণ্ঠের আবেগ আমাকে চিন্তায় ফেলেছিল, কিন্তু চাচার সাথে থাকাকালীন চাচি কিভাবে এত নিশ্চিন্তে ঘুমাতে পারলেন? আমার মনে সন্দেহ দেখা দিল, হয়তো কিছু লুকানো ঘটনা চলছে। আমি চাচাকে এই বিষয়ে জানাবার কথা ভাবছিলাম, কিন্তু তখন কোনো প্রমাণ ছিল না। চাচি খুবই সচেতন ও বুদ্ধিমতী ছিলেন, তাই সাহস করে কিছু বলাও সহজ ছিল না। চাচার সাথে চাচির সম্পর্ক নিয়ে চিন্তা করতে করতে আমি একটি সিদ্ধান্তে এলাম। আমার জানা দরকার ছিল, সত্যি কি কিছু চলছে? আমি ভাবলাম কোনোভাবে বিষয়টা পরিষ্কার করতে হবে। তাই সিদ্ধান্ত নিলাম, চাচির ঘরে কি ঘটে তা জানতে চাইলে আমাকে সরাসরি নজর রাখতে হবে। এক রাতে যখন চাচা তার শিফটে কাজে চলে গেলেন, আমি চাচির রুমে লুকিয়ে থাকলাম। সেই সময় চাচি চাচাকে বিদায় জানানোর জন্য দরজায় দাঁড়ালেন, আর আমি চুপিসারে ঘরের ভিতরে ঢুকে পড়লাম। আমি বিছানার নিচে লুকিয়ে থাকলাম, যাতে আমি জানতে পারি কি ঘটে। এরপর আমার মনে হতে থাকল যে চাচি মনে হয় বুঝতে পেরেছিল যে আমি তার ঘরে গোপনে লুকিয়ে আছি। চাচি ঘরে ফিরে এসে দরজা বন্ধ করলেন এবং পোশাক বদলাতে ওয়াশরুমে গেল। তার ড্রেসটি খুবই দৃষ্টিনন্দন ছিল, তবে মনে হলো চাচার অনুপস্থিতিতে এমন পোশাক কেন পরছে তা আমাকে ভাবিয়ে তুলল। রাত প্রায় ১টার দিকে চাচি বিছানার নিচে উকি দিলেন। আমি ভয়ে কাঁপছিলাম, কারণ যদি তিনি আমাকে দেখে ফেলে তাহলে হয়তো আমাকে অনেক রাগ হবে। কিন্তু তারপরেও আমাকে দেখে ফেলে আর আমাকে বাইরে বের হতে বলে। আশ্চর্যজনকভাবে তিনি আমাকে শান্তভাবে ডেকে পাশে বসালেন এবং হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করছো? আমি কিছুটা অপ্রস্তুত অবস্থায় বললাম, আমি তার রুম থেকে কিছু শব্দ শুনছিলাম এবং তাই জানতে এসেছি। চাচি মুচকি হেসে বললেন, তোমার চাচা না থাকায় নিশ্চয়ই কিছু ভাবছ। তার কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমার সন্দেহ ভুল ছিল এবং তার আচরণে কিছু গোপনীয়তা ছিল না। চাচা ফিরে আসার আগেই আমি পুরো ব্যাপারটা বুঝে উঠলাম। চাচি আমাকে আদর করে বললেন, যদি তাই হয় আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। তার এই কথায় আমি কিছুটা হতবাক হলাম। মনের মধ্যে নানা চিন্তা ঘুরছিল, কিন্তু আমি নিজেকে সামলে নিয়ে উত্তর দিলাম। চাচির মুখে তখন এক ধরনের মোহনীয় হাসি ফুটে উঠল। সে বলল, আর কতদিন এই একাকী জীবন কাটাবো? তার চোখে পানি চলে এলো এবং সে আমাকে আলিঙ্গন করল। চাচি আমার সাথে এমনটা করবে আমি তা স্বপ্নেও ভাবতে পারিনি। ঠিক সেই মুহূর্তে রুমের দরজা খুলে গেল। চাচা ঘরে ঢুকলেন। চাচার সাথে আমার বাবাও ছিল। কি হচ্ছিল এসব আমি কিছুই বুঝতে পারছিলাম না। চাচি তৎক্ষণাৎ সরে গেলেন এবং কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, তোমার ভাতিজা জোর করে আমার ঘরে ঢুকেছে। আমি হতবাক হয়ে গেলাম। চাচার এমন কথা শুনে আমি কিছু বলতে পারলাম না। চাচা খুব রেগে গিয়ে বললেন, তোমার ছেলের সাহস কিভাবে হয় আমার স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করার? চাচা আব্বার দিকে তাকিয়ে বললেন, আমি তোমায় বিশ্বাস করেছিলাম, তোমার ছেলেকে আমার বাড়িতে স্থান দিয়েছিলাম, সম্মানের সাথে রেখেছি, আর আজ এই ঘটনা ঘটল। তোমার ছেলে আমার স্ত্রীর প্রতি খারাপ নজর রেখেছে। আব্বা কিছুটা বিস্মিত হয়েছিলেন। তিনি হাত জোট করে ক্ষমা চাইতে লাগলেন, কিন্তু চাচা বললেন, আমি এটা পঞ্চায়েতে তুলব। চাচা রেগে গিয়ে আরও বললেন, তোমার ছেলের শিক্ষা তোমার দায়িত্ব, আর যদি এর একটা সমাধান না হয় তাহলে পুরো গ্রাম জানবে। চাচার এই কথা শুনে আব্বা হতবাক হয়ে গেলেন। তিনি তখন চাচাকে বললেন, আপনি যা চাইবেন আমি তাই দেব। চাচা তখন বললেন, আমার অংশের সম্পত্তি আমাকে দাও, নইলে আমি পঞ্চায়েতের কাছে যাব। আব্বা এই কথা শুনে রাজি হলেন এবং চাচাকে জমির একটি অংশ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। তারপর চাচা শান্ত হলেন। আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম, আর তখনই সিদ্ধান্ত নিলাম
চুপচাপ গ্রামে ফিরে যাব। পরে আমাকে চাচা হাসতে হাসতে বলে, তুমি কি জানো, একদিন তোর বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর বলে দিয়েছিল আমার চরিত্র ভালো নয়। চাচা আরও বললেন, তোর বয়সী ছেলেদের অনেক ভুল ধারণা থাকে, তাই আমরা সেই কারণেই তোমার বাবার সাথে এসব বলে অর্ধেক জমি নিয়েছি। আর তোর চাচি ওটা জানতো যে তোর বাবার আজ ট্রেন রাতে আসবে, তাই সে পরিকল্পনা করেই সব করেছে। চাচার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। ভাবতেও পারিনি তিনি এত এত কিছু ভেবে রেখেছেন। তার কথায় যেন নিজের উপর লজ্জা বোধ হচ্ছিল। আমি জবাব দিলাম, আমার বাবা আমাকে অশ্লীল কিছু শেখাননি। আমি সবসময় সৎভাবে চলেছি, কিন্তু চাচা সেটা মানতে নারাজ। তিনি আরও বললেন, তুমি যখন জানো আমি রাতে বাসায় থাকি না, তখন কেন একা চাচির সঙ্গে ঘরে থেকেছ? আমি কিছু বলার সাহস পেলাম না। শেষমেশ আমাদের পরিবার অনেক ক্ষতির সম্মুখীন হল এবং অর্ধেক সম্পত্তি চাচার হাতে চলে গেল। এই ঘটনার পর আমি উপলব্ধি করলাম, জীবনে আপন মানুষেরাই বেশি ক্ষতি করে থাকে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। আরিয়ান ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। এরপর বলল, ভাবি, আমার খুব ভয় করছে, এবং হঠাৎ আমার দিকে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। ওকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ও খুবই ভয়ে ছিল। আমি আরিয়ানকে শান্ত করার জন্য বললাম, ভয় পেও না, আমি তো আছি তোমার পাশে। ধীরে ধীরে তার হাতের বাঁধন শক্ত হতে লাগল। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো সে আমাকে মায়ের মতো বা বড়-বোনের মতো করে আঁকড়ে ধরেছে, কিন্তু কিছুক্ষণ পরেই আমি টের পেলাম তার হাত ধীরে ধীরে আমার কোমরের দিকে সরে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমার মনে অস্বস্তি আর সন্দেহের সৃষ্টি হল। আমি সঙ্গে সঙ্গে তাকে পিছিয়ে দিলাম। ঠিক তখনই আলো চলে এলো আর বৃষ্টিও থেমে গিয়েছিল, কিন্তু আরিয়ানের মুখের অভিভূক্তি হঠাৎই পরিবর্তিত হতে শুরু করল। তাকে আর ভীত দেখাচ্ছিল না। আমি বললাম, এখন আর চিন্তার কিছু নেই, বৃষ্টি থেমেছে, ঝড়ও কেটে গেছে, এখন তুমি ফিরে যেতে পারো। কিন্তু সে এক রহস্যময় হাসি দিয়ে উত্তর দিল, বাইরের ঝড় থেমেছে ঠিকই, কিন্তু আমার মনেই ঝড় এখনও চলছে, সেটা থামলেই চলে যাব। তার এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তাকে দেখে মনে হচ্ছিল সে আর ছোট নেই। তার চোখের চাহনি এবং কথা বলার ভঙ্গি একদম পরিণত মানুষের মতো হয়ে গেছে। তারপর সে আরও আমার দিকে এগিয়ে এলো। তারপর সে আমাকে, বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার বিয়ের মাত্র 2 দিন পেরিয়েছে। তখন আমার শাশুড়ি আমার সবচেয়ে ছোট দেবরকে আমার ঘরে নিয়ে এলেন। 16 বছরের ছেলে আরিয়ান কিছুটা লজ্জিত মুখে শাশুড়ির পাশে দাঁড়িয়েছিল। আমার শাশুড়ি হাসি মুখে বললেন, তোমার কুণালের সঙ্গে এঙ্গেজমেন্ট হওয়ার পর থেকেই তোমার দেবর বলছিল তার ভাবির সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিতে। তবে এই তাড়াহুড়োর এঙ্গেজমেন্ট আর মাত্র 2 মাসের মধ্যে আমার জীবন ওলটপালট করে দিয়েছে আমার দেবর। আমি কখনো ভাবিনি দেবর আমার সাথে এমন কিছু করবে। আমার শাশুড়ি এক নিঃশ্বাসে পুরো ঘটনা আমাকে বলে ফেললেন দেবরের বিষয়ে। আরিয়ান খুবই লাজুক প্রকৃতির ছেলে বলে মনে হল সে আমার শাশুড়ির পিছনে লুকিয়ে তার অরুণায় আঙুল পেঁচিয়ে রাখছিল এবং চুপি চুপি আমার দিকে তাকাচ্ছিল। আমি হেসে তার দিকে হাত বাড়িয়ে দিলাম। কিছুটা সংকোচ নিয়ে সে আমার সঙ্গে হাত মেলাল। আমি মৃদু হাসিতে বললাম, তুমি ছেলে হয়ে এত লাজুক কেন? আমি তো তোমার ভাবি, একদম বড় বোনের মতো। যখন খুশি আমার সাথে কথা বলতে পারো। আমার কথা শুনে সে মুখে কিছু বলল না। সে কিছু না বলে শুধু হেসে মাথা নাড়ল।
আমি পরিবারের সবচেয়ে বড় বউ ছিলাম। আমার স্বামী কুণালের পরে 2 বোন ছিল এবং তাদের চেয়েও ছোট ছিল আমার দেবর আরিয়ান। কুণাল খুবই যত্নশীল এবং ভালোবাসাপূর্ণ স্বামী ছিলেন। শ্বশুরবাড়ির সদস্যরাও খুবই ভালোবাসত। আমি আরিয়ানের দিকে তাকালাম এবং বললাম, তুমি এটা কি টিভিতে দেখছ? বলো, রাতে কিভাবে ঘুমাও? আমার রাগ দেখে সে ভয়ে কেঁপে উঠল এবং মাথা নেড়ে বলল, ভাবি, দয়া করে ভাইকে কিছু বলবেন না। আমি তাকে একটু বকুনি দিয়ে বললাম, এমন ভৌতিক জিনিস দেখে কিভাবে ঘুমাতে যাও? এত ভয়ের জিনিস কিভাবে সহ্য করো? সে আসলে একটি ভৌতিক সিনেমা দেখছিল, যা দেখে আমি নিজেও কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। সে সাথে সাথে ক্ষমা চেয়ে বলল, আর কখনো দেখব না। আমার শ্বশুরবাড়ি আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছিল। আমার ননদরাও আমাকে খুব ভালোবাসত, আর আমি নিজেকে খুবই সৌভাগ্যবান ভাবতে শুরু করেছিলাম। কিন্তু তখনও আমি জানতাম না যে এই সব সুখ বেশি দিনের জন্য থাকবে না। আমার জীবনে এমন কিছু আসতে চলেছে যা একজন নারীকে কাঁপিয়ে তুলতে পারে। এমন পরিস্থিতিতে পড়তে যাচ্ছি যা মনের গভীরে প্রচণ্ড কষ্টের সৃষ্টি করবে। আমার বাপের বাড়িতে আমি ছিলাম সবার ছোট, তাই আমাকে খুব একটা কেউ গুরুত্ব দিত না। আমার বড় ভাই বোনেরা নিজেদের মধ্যে গল্প করত। আর যখন আমি তাদের কাছে যেতাম, তারা বলতো, তুমি তো ছোট, আমাদের বড়দের মাঝে তোমার কি কাজ? এতে আমি নিজেকে অনেকটাই একাকী অনুভব করতাম। আরিয়ানকে দেখে আমার শৈশবের কথা মনে পড়ে যেত, যখন আমি আমার ভাইবোনদের সঙ্গে থেকে তাদের মনোযোগ পেতাম না। আমি বুঝতে পারতাম, আরিয়ানও হয়তো ঠিক আমার মতোই অনুভব করছে। আমার 2 ননদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তারা সবসময় একসাথে থাকত, তাই আমি বেশি সময় আরিয়ানের দিকে মনোযোগ দিতাম। তার পছন্দের খাবার তৈরি করতাম, ছোটখাট কাজগুলো করে দিতাম, এমনকি তার সঙ্গে খেলাধুলাও করতাম। কারণ আমি চেয়েছিলাম যে একাকিত্ব আমি অনুভব করেছি তা যেন আরিয়ান না পায়। একদিন সে আমার ঘরে এলো, যখন আমার স্বামী কুণাল এর আসার সময় ছিল। তাই আমি সুন্দর পোশাক পরে আয়নার সামনে সাজগোজ করছিলাম। আরিয়ান তখন আমার ঘরে এসে মনোযোগ দিয়ে আমার সাজগোজ দেখতে লাগল। সে মেকআপ থেকে একটি লাল রঙের লিপস্টিক তুলে নিয়ে আমাকে বলল, ভাবি, এইটা লাগান, এই রঙটা আমার খুব ভালো লাগে। আমি তার হাত থেকে লিপস্টিকটা নিয়ে নিলাম। তার ছোট্ট মনটাকে কষ্ট দিতে চাইনি। এরপর রাহুল আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসল এবং ধীরে ধীরে আমার কাছে এসে আমার মুখ 2 হাতের মধ্যে ধরে বলল, আপনাকে আজ খুব সুন্দর লাগছে। তারপর হঠাৎ করে সে আমাকে আলিঙ্গন করল। প্রথমে তার এমন আচরণে আমি হতবাক হয়ে গেলাম। মনে হচ্ছিল যেন আমার হৃদস্পন্দন থেমে গেছে। আমি সঙ্গে সঙ্গে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাকে দূরে সরিয়ে দিলাম। সে কিছুটা পিছিয়ে গিয়ে আমার দিকে তাকালো, আর আমি রাগে তাকালাম তার দিকে। আমার এই রাগ দেখে সে কিছুটা ভীত হয়ে পড়ল এবং বলল, ভাবি, আপনি তো আমার বড় বোনের মতো। আপনি আমার কাছে আমার 2 বোনের থেকেও বেশি প্রিয়। কিন্তু হয়তো আপনি আমার ভালোবাসা। যদি তোমার জন্য ভুল মনে হয় তবে আমাকে ক্ষমা করে দাও। আরিয়ান মাথা নিচু করে লজ্জিতভাবে বলল এবং ঘর থেকে বেরিয়ে গেল। আমি নিজেকে খুব অস্বস্তিতে অনুভব করছিলাম। নিজের চিন্তাভাবনাকে খুব সংকীর্ণ মনে হচ্ছিল। সে আমাকে বড় বোনের মতো ভেবে জড়িয়ে ধরেছিল, আর আমি কি ভেবে তাকে দূরে ঠেলে দিয়েছিলাম। মনে হচ্ছিল আমি কতটা খারাপ ব্যবহার করেছি। সে আমার সম্পর্কে কি ভাববে, যে আমি কতটা অভদ্র। আমার নিজের আচরণের জন্য লজ্জিত হতে শুরু করেছিলাম। তাই পরের দিন আমি আরিয়ানের সঙ্গে আগের মতোই স্বাভাবিক আচরণ করলাম। এখন আরিয়ান সারাদিন আমার পাশে বসে বসে থাকত এবং মাঝে মাঝে নির্দ্বিধায় আমাকে জড়িয়ে ধরত।
আর সবসময় সে আমার কাছাকাছি থাকত, যা আমাকে অদ্ভুত এক অস্থিরতার মধ্যে ফেলে দিত। মনে হতো কিছু একটা ভুল হচ্ছে। আমার অন্তর থেকে বারবার বলছিল, এটা ঠিক নয়। কিন্তু শয়তান মানুষের অন্তরের খারাপ চিন্তাগুলোর উস্কানি দিতে থাকে। আমি নিজেকে বোঝাতে চাইতাম, সে তো ছোট একটা ছেলে, আমাকে বড় বোনের মতো ভালোবাসে। আমিও সেভাবেই তাকে বোঝা উচিত। আমি দেখতে বেশ সরু পাতলা ছিলাম, আর আরিয়ান আমার চেয়ে 2-3 ইঞ্চি লম্বা ছিল। যখন সে স্কুল থেকে ফিরে আসতো, আমি রান্নাঘরে রান্না করতাম, তখন সে এসে আমাকে জড়িয়ে ধরত। আমি ভীষণ অস্বস্তিতে পড়ে যেতাম। গরমে রুটি বানাতে বানাতে ঘামের ধারা বইত, আর আমি তখন বলতাম, আরিয়ান একটু দূরে থাকো, দেখছো না আমি রুটি বানাচ্ছি। তখন সে একটু পিছিয়ে যেত এবং বলতো, ভাবি আপনি সবসময় এত কাজ করেন কেন? কখনো তো কাজ থেকে একটু একটু বিরতি নিন। তার এই কথার উত্তরে আমি মৃদু হেসে বলতাম, যখন তোমার বউ আসবে তখন আমি অবসর নেব, আর সে তোমার সব কাজ করবে। এই কথা শুনে সে বলতো, ভাবি আমার বউ যেন আপনার মতোই হয়, ঠিক এমনটাই চাই আমি। তোমার মতো সুন্দর, তোমার মতো একজন জীবনসঙ্গী যদি পাই, তবে আর কিচ্ছু চাইব না। আরিয়ান বলল। তার চোখে এক ধরনের অদ্ভুত আকর্ষণ ছিল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল, আর তার চাহনিতে প্রথমবারের মতো আমি এক ভিন্ন অনুভূতি টের পেলাম। মনে হচ্ছিল তার দৃষ্টি যেন আমার হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। হঠাৎ আমার শরীর কাঁপতে লাগল। দ্রুত নিজের ওড়নাটা ঠিক করে নিলাম। এই মুহূর্তে তার প্রশংসা আমার মনকে অস্থির করে তুলছিল। আরিয়ান তখন সে আমার কাছাকাছি এসে আমার মুখের ঘামের ফোঁটাগুলো হাত দিয়ে মুছে দিল। আমি হঠাৎই পিছিয়ে গিয়ে দেওয়ালের কাছে সরে গেলাম। তারপর সে বলল, আমার ইচ্ছে করে আপনাকে কোনো কাজ না করিয়ে শুধু রানীর মতো সাজিয়ে রাখি। এতটাই ভালো লাগে আপনি আমার কাছে। আমার মনে হচ্ছিল আমার হৃদয় যেন তীব্র গতির ঘোড়ার মতো ধুকপুক করছে। এমন প্রশংসা তো আমার স্বামীও কখনো করেনি। হঠাৎই আরিয়ান নিজের অবস্থান থেকে সরে গেল। তার ভঙ্গিমাও বদলে গেল। সে বলল, ভাবি আপনি আমার বোনদের থেকেও কিছু কাজ করান। তারা তো শুধু বসে বসে টিভি দেখে, আর আপনি সারাক্ষণ কাজ করেন। এটা দেখে আমার সত্যিই খারাপ লাগে। আরিয়ান কথাবার্তা ঘোরাতে খুবই পটু ছিল। মুহূর্তের মধ্যে তার আচরণও বদলে যেত। আমি এবার আরিয়ানের সেই দৃষ্টির সঙ্গে লড়াই শুরু করলাম। আমি তাকে বললাম, যাও তুমি ফ্রেশ হয়ে আসো। আমি রুটি বানিয়ে খাওয়ার আয়োজন করছিলাম। তখন আরিয়ান রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সে বের হতেই আমি যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিছুদিন ধরে আমি তার উপস্থিতিতে অস্বস্তি অনুভব করছিলাম। তার দৃষ্টিগুলো এখন আমাকে বিরক্ত করতে শুরু করেছিল। একদিন আমি আমার স্বামী কুণালকে বললাম, আরিয়ান বড় হচ্ছে, ওর এখন একটু পরিপক্কভাবে চলা দরকার। ওর মধ্যে এখনও অনেক শিশুসুলভ আচরণ দেখা যায়, যেমন সে মায়ের মতো আমাকে জড়িয়ে ধরে। এগুলো ঠিক স্বাভাবিক লাগছে না আমার কাছে। আমি কুণালকে বলার কারণ ছিল সে যেন আরিয়ানকে বুঝিয়ে বলে। আমি চাইনি যে আমি নিজে সরাসরি কিছু বললে বাড়ির কেউ ভুল বুঝে আমাকে দোষারোপ করুক। যদি আমি আয়ানকে কিছু বলতাম, তাহলে হয়তো সেই কথাগুলো তার মায়ের বা বোনদের সামনে বলতো। তখন সবাই ভাবত আমি বাড়ির মধ্যে অশান্তি তৈরি করছি। তবে যদি কুণাল নিজে আরিয়ানকে এই বিষয়ে বুঝিয়ে বলে, তাহলে সেটা অন্যরকম হতো। কারণ শাশুড়ি বাড়ির বউয়ের প্রতিটি আচরণকে কড়া নজরে দেখে, কিন্তু কখনো কারণটা বোঝার চেষ্টা করে না। তারা কেবল ফলাফল দেখে সিদ্ধান্ত নেয়। এজন্য কুণাল আরিয়ানকে সরাসরি কিছু বলুক, কুণাল আমার কথা শুনে হাসতে লাগল। সে বলল, তুমি কত অদ্ভুত কথা বলো। আরে ও তো এখনো বাচ্চাই রয়ে গেছে। তোমাকে মায়ের মতো ভেবে ভালোবাসে, আর তুমি কিনা এত ভাবছ। কুণাল আমার কথায় একদমই সাধারণভাবে প্রতিক্রিয়া দেখালো। আমি ভেবেছিলাম ও আমার কথার গুরুত্ব বুঝবে, কিন্তু ও কেবল হেসে বলল, তুমি এত অদ্ভুত কথা ভাবো কেন?
ও তোমাকে বরবোনের মতো ভালোবাসে, আর তুমি কিনা এত কিছু ভাবছ। আমি ভেবে দেখলাম হয়তো আমিও অতিরিক্ত ভাবছি। ও আমাকে বোনের মতোই দেখে, আর আমিও ওকে ছোট ভাইয়ের মতোই দেখি। তবে ওর দৃষ্টিভঙ্গি এবং কিছু কথাবার্তা মাঝে মাঝে অদ্ভুত লাগে। মনে হয় শাশুড়ি মা এবং বোনদের বোঝা উচিত যে একজন ভাবি মানে বর বোনের মতো, কিন্তু কিছু সীমা এবং লজ্জা থাকা উচিত। একদিন সাহস করে আমি আমার শাশুড়ি মাকে এই বিষয়ে বললাম। উনি মুচকি হেসে বললেন, তুমি এত ভালো যে শুধু কুণাল নয়, আমরা সবাই তোমায় পছন্দ করি। আমি চাই আমার আরেক বোমাও তোমার মতো হোক। শাশুড়ি মা কথাটিকে একদম ভিন্নভাবে নিয়ে নিলেন, আর আমি চুপ করে রইলাম। আমার শাশুড়ি এবং স্বামীর এইভাবে আমার কথাকে গুরুত্ব না দেওয়ার কারণে আমি ভেতরে ভেতরে বেশ কষ্ট পেলাম। আমি ঠিক করলাম যে আমি নিজেই আরিয়ানের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখব। আমি তার ঘরে যাওয়া বন্ধ করে দিলাম এবং যতটা সম্ভব কম কথাবার্তা বলতাম। একদিন আরিয়ান বুঝতে পেরে বলল, ভাবি, আপনি কি আমার উপর রাগ করেছেন? আমি হেসে বললাম, না, তেমন কিছু নয়। কাজের চাপ একটু বেশি থাকায় বেশি সময় পাচ্ছি না। আমার কথা শুনে ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর হালকা করে হেসে বলল, আপনার মুখে এই যে ক্লান্তির ছাপ আছে। আরিয়ানের সেই শূন্যতা এবং ভোলামাখা চেহারা আমাকে বেশ ভালো লাগত। ওর দিকে তাকালে মনের মধ্যে যেন এক ধরনের ভালোবাসা জন্মাত। আমি তাকে হাসি মুখে বললাম, এভাবে এতটা মনোযোগ দিয়ে তাকিও না, এটা ভালো নয়। বোনদের প্রতি এমনভাবে তাকানো বা এমন কথা বলা ঠিক নয়। আমার কথা শোনার পর ও কিছুটা সামলে নিল এবং ধীরে ধীরে সেখান থেকে সরে গেল। কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যা খেল না, মাথা ঘুরছিল বারবার। কোনাল যখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, তখন জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা। এই সুখবরটি শোনার পর পুরো শ্বশুরবাড়ি যেন আনন্দে মেতে উঠল। সবাই আমার যত্ন নিতে শুরু করল। ডাক্তার আমাকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিলেন। রান্নাঘরের সব কাজ আমার শাশুড়ি আর নন্দী নিজেদের দায়িত্বে নিয়ে নিল। আমার এখন বেশিরভাগ সময় আমার ঘরেই কাটে। এক রাতে আমার স্বামী, শাশুড়ি এবং নন্দী একটি বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তবে বিয়েটি ছিল আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূরে, আর আমি অসুস্থ থাকায় ভ্রমণে যেতে পারছিলাম না। হঠাৎ দেখি আরিয়ানও কোনো এক অজুহাতে বাড়িতে থেকে যেতে চাইল। সে বলল, স্কুলের পরীক্ষার জন্য তাকে পরদিন প্রস্তুতি নিতে হবে, তাই সে যাবে না। আমি ভেবেছিলাম আমার মায়ের বাড়ি চলে যাব, কিন্তু শাশুড়ি বললেন, আরিয়ান তো বাড়িতে থাকছে, তুমি এখানে থেকে যাও, আমরা রাতে ফিরে আসব, বিয়ে তো সন্ধ্যাতেই শেষ হয়ে যাবে। আমি সব সময় চাইতাম যে আমার শ্বশুরবাড়ির সকলেই আমার উপর খুশি থাকুক। কখন যেন মাঝরাত, বাইরে বজ্রপাতের আওয়াজে ঘুম ভেঙে গেল। এমন তীব্র শব্দ হচ্ছিল যেন কোথাও বাজ পড়েছে। এতটাই ভয়ানক আওয়াজ ছিল যে আমিও চমকে উঠলাম। সাথে সাথে বিদ্যুৎ চলে গেল। হঠাৎ আমার দরজায় জোরে ধাক্কার শব্দ হল। আমি ভয়ে বিছানায় উঠে বসলাম। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি জিজ্ঞেস করলাম, কে? ওপাশ থেকে আরিয়ানের কণ্ঠ শোনা গেল। আমি আরিয়ান ভাবি, তাড়াতাড়ি দরজা খোলেন, আমি ভয় পাচ্ছি। আমি অন্ধকারে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম, কারণ আমার শরীরেও কিছুটা ব্যথা ছিল। কয়েকদিন ধরেই আমি নিজেকে বেশ ক্লান্ত অনুভব করছিলাম, কারণ আমার পেটে বাচ্চা ছিল। দরজা খুলতেই দেখি আরিয়ান হাতে একটা টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে। খুবই ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল। ও বলল, ভাবি, আমি খুব ভয় পাচ্ছি। ওর মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছিল কতটা আতঙ্কিত। আমি বললাম, ভেতরে এসো। আরিয়ান ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। এরপর বলল, আমার খুব ভয় করছে,
এবং হঠাৎ আমার দিকে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। ওকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ও খুবই ভয়ে ছিল। আমি আরিয়ানকে শান্ত করার জন্য বললাম, ভয় পেও না, আমি তো আছি তোমার পাশে।